নমস্কার বন্ধুরা, নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম রানাঘাট। সেই রানাঘাটেরই ছোট্ট আরও একটি গ্রাম, সেখান থেকে আমি দীপিকা। আজকে হলো শুভ একাদশী। শুভ একাদশীর শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে সকলকে আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করলাম। আর তোমরা যারা যারা একাদশী করো বা যারা না করো, সবাই কিন্তু আমরা জানি যে একাদশীর দিন সব কিছু মাজা ঘষি ধোয়া করে ঘরটর মুছে পরিষ্কার হয়ে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে তারপরে কিন্তু নিজেদের খাবারের জোগাড় করতে হয়। তো আমিও সকাল সকাল স্নান ধান করে তারপরে কিন্তু সোজা রান্নাঘরে চলে এসেছি। আর এই যে আমি এখন রান্নাঘরে চলে এসেছি, তার আগেও কিন্তু আমি রান্নাঘরের অনেক কাজই করেছি। সেটা হলো স্নান টান করে তোমার দাদাভাই চা করে দিয়েছি, সেটা খেয়েছে। শাশুড়ি মায়ের জন্য চটপট করে দুটো রুটি বানিয়ে বেগুন ভাজা করে দিয়েছি, শাশুড়ি মা খেয়েছে। তারপরে কিন্তু আমি ক্যামেরাটা অন করে ব্লগটা শুরু করেছি, কারণ এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে। আর ছোটো দিনের বেলা, শীতের দিন আর কি, শীতের বেলা যতই চেষ্টা করি অনেক ভোরবেলা উঠবো, কিন্তু উঠতে পারি না। ভোরবেলা ঘুমের থেকে উঠতে গেলেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগে, আর সেক্ষেত্রে কিন্তু ওঠাটাও সম্ভব হয়ে ওঠে না। তাই একটু দেরি হয়ে গেছিলো। তাই আজকে ব্লগটাও একটু দেরি করে করলাম, কারণ ক্যামেরাটা অন করব, সব কাজ করব, সব সময় সবটা সম্ভব হয়ে ওঠে না। তো সেক্ষেত্রে কিন্তু আজকে একটুখানি লেটই হয়ে গেল। তার কারণ আমার হয়তো দেরি হচ্ছে, ঘড়ির কাঁটা তো নিজের আপন গতিতে ঘুরে যাচ্ছে, আর পরিবারের বাদবাকি লোকের কিন্তু খিদেটাও পেয়ে যাচ্ছে। আমি হয়তো এক হাতে সামলাই বলে ভাবি যে এই কাজটা করি ওই কাজটা করি তারপর খাবো, কিন্তু পরিবারের বাদবাকি লোকেরা তো সেই ভরসায় থাকে না। সবাই সেই একটা ভরসাতেই থাকে যে আমি তাদের রান্না করে কখন খেতে দেব, তারা খাবে। একটা সংসারে সুগৃহিণী হতে গেলে শুধুমাত্র পরিপাটি করে কাজগুলো করলেই হবে না, বাদবাকি যারা পরিবারে থাকে তাদের সবার কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ, পরিবারে যদি 7 জন মানুষ থাকে, তো সেই 7 জনই কিন্তু বাড়ির গৃহিণীর ওপরে ভরসা করে থাকে, এবং বাড়ির গৃহিণীর দায়িত্ব থাকে পুরো পরিবারের মানুষগুলোকে কন্ট্রোল করবে, তাদের ঠিকঠাক করে খেতে দেবে, তাদের দেখাশোনা করবে। তো একটা মাত্র সুগৃহিণী হতে গেলে শুধুমাত্র পরিপাটি করে পরিষ্কার করে সংসারে কাজ করলে চলবে না। আর বাদবাকি আরও যারা আছে ফ্যামিলিতে, তাদের প্রত্যেকের কিন্তু খেয়াল রাখতে হবে। আর আরেকটা কথা কি বলো তো বন্ধুরা, আমাদের মতো গৃহবধূরা কিন্তু আমরা অক্লান্ত পরিশ্রম করি ওই ভোর থেকে একদম রাত্রে ঘুমাতে যাওয়া পর্যন্ত, শুধুমাত্র পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য। আর পরিবারের প্রত্যেকটা মানুষ কিভাবে ভালো থাকবে, কিভাবে হাসি খুশি থাকবে, আমরা কিন্তু প্রতিনিয়ত সেই চেষ্টাই করে যাই। একটা বাড়ির বউ কিন্তু কখনো নিজের কথা চিন্তা করতে পারে না। সে তার সর্বস্ব দিয়ে দেয় তার পরিবারের জন্য, তার পরিবারের পেছনে নিজের শখ ফুর্তি, নিজের আনন্দ, নিজের সর্বস্ব বিসর্জন দিয়ে সে কিন্তু পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করে যায়। একটা মেয়ে ছোটবেলার থেকে বড় হয় মায়ের অনেক আদর স্নেহ এবং ভালোবাসায়। সেই মেয়েটাই কিন্তু যখন পরের বাড়ি চলে আসে, তখন কিন্তু তার ওপর সমস্ত বোঝা বা দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়। আর কখনো যদি সেই দায়িত্ব কেউ চাপিয়ে নাও দেয়, ধীরে ধীরে কিন্তু সে একজন মা হয়ে ওঠে, একজন স্ত্রী হয়ে ওঠে, একজন বউ হয়ে ওঠে, একজন বৌমা হয়ে ওঠে, এবং অবশেষে কিন্তু সে পুরো পরিবারের কর্ত্রী হয়ে ওঠে। আর শুধু কর্ত্রী হতে গেলে যে আমার টাকা পয়সা সমস্ত সম্পত্তি আমার নামে হতে হবে সেটা না, কিন্তু সমস্ত সংসারের দায়িত্ব নিয়ে কিন্তু সে একজন কর্ত্রী হয়ে ওঠে। তবে এই কর্ত্রী হওয়াটা তখনই ভালো লাগে, তখনই সম্মানের হয়, যখন সে পরিবারের সবার থেকে সম্মান পায়। কিন্তু অক্লান্ত পরিশ্রম করার পর, পরিবারের জন্য এত কিছু করার পর, সে যখন তার উপযুক্ত সম্মানটুকু না পায়, সেই জায়গায় কিন্তু তার কোনো মূল্যই থাকে না। এর সাথে গল্প করতে করতে রান্নাঘরের প্রায় কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল, রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। যেহেতু একাদশী, আমাদের জন্য একটু রুটি বানিয়ে নিলাম, আর বানিয়ে নিলাম একটু পালং শাকের সবজি, আর বাচ্চাদের জন্য একটু ভাত, আর করেছিলাম ডাল।
তো রান্নাবান্না কমপ্লিট করতে করতেই ঈশান চলে যাবে পড়তেও টাইম হয়ে গেছে। তো ওর জন্য ভাত বেড়ে নিলাম। তারপরে দেখলাম অন্বেষাও টিউশন থেকে বাড়ি ফিরে গেছে, তো ওর জন্য একটু ভাত বেড়ে নিলাম। আর ঈশানের ভাতটা ঈশানকে দিয়ে দেবো, ঈশান মানে আমার ছেলে, তো ওর ভাতটা ওকে দিয়ে দেবো। আর অন্বেষার ভাতটা কিন্তু আমি অন্বেষাকে খাইয়ে দেবো। মেয়েটা বেশ কিছুদিন বেশ ভালোই খেত, খাইয়ে দিলেও খেত। আর এখন দেখছি ইদানিং বেশ কয়েকদিন হলো খাইয়ে দিলেও মোটেও ভাত খেতে চায় না। একটু মাংসটা হলে ভাত খায়, তা বাদে কিন্তু ভাত খেতে চায় না। যেহেতু ওরা ভাত খেতে চায় না ঠিকঠাক করে, আমার বাবুর নিয়ে কোনো সমস্যা নেই, বাবু ঠিকঠাক করে হাত দিয়ে খেয়ে। কিন্তু যত রাজ্যের সমস্যা আমার এই মেয়েটাকে নিয়ে, একদমই ভাত খেতে চায় না। এবার খেতে চায় না বলে আমি ওকে না খাইয়ে রাখবো, ভাত কি ফেলে রাখবো যে তুই খেয়ে নে, খেলে খা, না খেলে না খা? তো মা হয়েছি, এটা তো পারি না একদমই। তো সেক্ষেত্রে একটু কষ্ট হলেও আর একটু সময় লাগলেও আমি কিন্তু ওকে ভাতটা খাইয়ে দিই। ওই যে বললাম, একজন সুগৃহিণী হতে গেলে শুধুমাত্র সংসারের কাজগুলো পরিপাটি করলেই চলবে না, আর বাদবাকি যে পরিবারের যারা থাকে তাদের সবার কিন্তু খেয়াল রাখতে হবে। নিজের পাশাপাশি সংসারের পাশাপাশি পরিবারের সকলের খেয়াল কিন্তু রাখা খুব জরুরি। বাবুকে খেয়ে নিল, বাবু পড়তে চলে গেছে। অন্বেষাকে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে নিচে এসে যে কটা থালা ছিল সে কটা আমি ধুয়ে নিলাম। আর এখানে দেখো আমি কি করছি, সবজি ছিল, সবজি তো রান্না করেছি, সবজি যে খোসাগুলো ছিল সেগুলো এরকম একটা জারে ভরে জল দিয়ে এটাকে আমি একটা কোণে রেখে দিয়েছি। আর এই জলটা আমি 6 থেকে 7 দিন পরে বার করে তারপরে কিন্তু গাছের গোড়ে দেবো। আর এই সবজি পচা জলটা কিন্তু খুব সুন্দর একটা সার তৈরি করে। তো এটা আমি ফোনে দেখেছি, ট্রাই করিনি এখনও, অবশ্যই ট্রাই করব। আর এটা যেদিন দেবো সেদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে মানি প্ল্যান্টের গাছের জলটাও একটু বদলে দিলাম, তার কারণ জলটা অনেক দিন হয়েছে পাল্টানো হয়েছে, তারপরে কিন্তু আর পাল্টানো হয়নি। আর রোদে না রাখলে সত্যি কথা বলতে কি, ঘরে আমরা যতই গাছ রাখি না কেন, রোদে আর নিজস্ব মাটিতে গাছ যতটা বাড়ে ঘরে কিন্তু ততটাও সুন্দর হয় না। তো যাই হোক, ঘরের কাজকর্মগুলো মোটামুটি করে নিলাম, বিছানাটাকেও গুছিয়ে নিলাম। আর এদিকে জলওয়ালা দাদা জল দিয়ে গেছিলো, ড্রামগুলো খালি হয়ে গেছে। আর একবারে আমাদের 5টা করে ড্রাম দিয়ে যায় জলের, তোমরা তো অনেক দিনই দেখেছো, এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। একবারে 5টা করে ড্রাম দিয়ে যায়, 5টা ড্রাম খালি হয়, আবার খালি ড্রামগুলো নিয়ে যায়, নিয়ে কিন্তু আবার ভরা ড্রাম দিয়ে যায়। তো যাই হোক, তোমার দাদাভাই চান করতে গেছে আর ড্রামগুলো রাস্তায় পড়ে আছে অনেকক্ষণ ধরেই। তো সেক্ষেত্রে ড্রামগুলো কিন্তু আমি ঘরের মধ্যে তুলে নিয়ে আসলাম, যদিও একটু কষ্ট হলো তবুও তুলে নিয়ে আসলাম। আর এদিকে তোমার দাদাভাই লিখেছিল কয়েকটা কমলা লেবু, যেহেতু একাদশী ফল খেতে হয়, তো এই কমলা লেবুগুলোকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। বাড়ির সমস্ত কাজকর্ম করে চলে এসেছিলাম একটু ভুরু প্লাক করতে। আর এটা পার্লার বলতে দিদিভাই খুব সুন্দর ভুরু প্লাক করে নিজের বাড়িতেই আর কি। তো দিদিভাই যখন ভিডিও করছিলাম তখন বলছিল, ইস তোমাদের যারা ভিডিও দেখবে তারা বলবে, দেখ কই পার্লার, কোথায় চেয়ার, কোথায় কি। তাই আমি বললাম, আমি বলে দেবো দিদিভাই যে তুমি খুব সুন্দর ভুরু তোলো, আমাদের পার্লারের কোনো প্রয়োজন নেই, আমার দিদিভাই খুব সুন্দর ভুরু তোলে, এটা কিন্তু একদম সঠিক কথা। তো যাই হোক, ভুরু তুলতে চলে এসেছিলাম আমি আর বান্ধবী। তো বাড়িতে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গেছিল। তারপর সন্ধ্যা দিয়ে পুজো দিয়ে গোপালকে ঘুম পাড়িয়ে থুয়ে এখন চলে এসেছি একটু চা করতে। আমিও একটু চা খাবো, খিদেও বেশ পেয়ে গেছে। তো সেক্ষেত্রে সবার জন্য একটু চা বসিয়ে নিলাম আর একটু আদা দিয়ে দিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। আমার গলার আওয়াজটা শুনে তো বুঝতেই পারছো খুব ঠান্ডা লেগেছে, প্রচণ্ড পরিমাণে গলা বসে গেছে। তো দুজনের জন্য 2 কাপ চা করে নিলাম আর একটু বিস্কুট নিয়ে নিলাম। আর সকালে যে রুটি বানিয়েছিলাম, তো ওখান থেকে একটা রুটি তোমার দাদাভাইকে দিয়ে দেবো। তো দুজন মিলে চা খাচ্ছিলাম, চা খেতে খেতে দেখলাম দুধওয়ালা কাকু চলে এসেছে। তো বাবুকে বললাম, বাবু একটু দুধটা রাখ, তো বাবু দুধটা রাখলো। তারপর দেখো একদম চলে আসলাম রাত্রেবেলা। তারপর অনেকটা সময় আমি রান্নাবান্না করলাম, ঘরেই ছিলাম, একটু টিভিও দেখছিলাম। তো এখন দেখো এই শাখাগুলোকে আমি পরিষ্কার করব। শাখাগুলো অনেক দিন পরেছিলাম একটানা রাফ ইউজ করাতে, শাখাগুলোর কালারটা একদমই খারাপ হয়ে গেছে। তো এটা সোনার শাখা বাঁধানো, আমি সোনার দোকান থেকে শিখে এসেছি কীভাবে 2 মিনিটেই সুন্দর করে শাখা একদম সোনার দোকানের মতো চকচকে করা যায়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো একটা পাত্রে একটু জল নিয়ে নিলাম। আর এখানে শ্যাম্পু, যে কোনো শ্যাম্পু তুমি ইউজ করতে পারো। এখানে আমি একটু ক্লিনিক প্লাস শ্যাম্পু নিয়ে নিলাম আর তার সাথে নিয়েছিলাম একটু সানলাইট সার্ফ। তো সার্ফ আর এই শ্যাম্পু এই দুটোকে একসাথে গুলিয়ে তারপরে কিন্তু আমি শাখাগুলোকে ওভারনাইট
চুবিয়ে রেখে দেবো। এবং তারপরের দিন সকালে মানে কালকে সকালে পরিষ্কার করলেই দেখা যাবে যে কতটা সোনার মতো চকচক হয়। তার কারণ আমাদের সোনার দোকান থেকে, যে কাকুর দোকান থেকে আমি সোনার জিনিস বানাই, তিনি এই টপ সিক্রেটটা আমাদের বলেছেন। তো যাই হোক, আমি আজকে ট্রাই করলাম, দেখা যাবে কালকে কতটা কি হয়। আর এটা অবশ্যই তোমাদের সাথে কালকে শেয়ার করব। তো 1 মিনিটে কিভাবে চকচকে হয়ে যায় সেটাও আমার আর কি দেখার, আমিও ভীষণ এক্সাইটেড দেখব। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। যদি কিছু ভালো লেগে থাকে, আমার ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, এতটুকু উপকারে আসে, তাহলে প্লিজ লাইক করো, একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের আশীর্বাদ ভালোবাসার একান্ত প্রয়োজন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।